আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ভারত সাগর এবং আরব সাগর থেকে যদি আপনি ইয়েমেনের উপকূল দিয়ে রেড সিতে প্রবেশ করেন, তাহলে সৌদি আরবের একটা জায়গায় গিয়ে দুইটা রাস্তা দুই দিকে ভাগ হয়ে গেছে। যদি আপনি বাম দিকের রাস্তায় প্রবেশ করেন, তাহলে এটা সরাসরি মিশর দিয়ে আপনাকে সুয়েজ ক্যানেল দিয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করিয়ে দেবে। আর যদি আপনি ডান দিকে প্রবেশ করেন, তাহলে এটা সৌদি আরব এবং মিশরের সিনাই উপত্যকার উপকূল ধরে একেবারে ইসরায়েলের দখলকৃত যে ইলাত রয়েছে, ইলাত বন্দর রয়েছে, সেখানে প্রবেশ করাবে। রেড সির উপকূলে এই ইলাত শহর ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনটি মুসলিম দেশের বর্ডার রয়েছে এই জায়গায়: জর্ডান, সৌদি আরব এবং মিশর। এই তিনটি দেশের বর্ডারের একেবারে মাঝখানে এই ইসরায়েলের ইলাত অবস্থিত। সামরিক দিক থেকে বিবেচনা করলে ইসরায়েলের এই বন্দর নগরী ইলাত খুবই গুরুত্বপূর্ণ ইসরায়েলের জন্য, কারণ এখান থেকে তিনটি দেশের উপর তাদের নৌবাহিনী নজরদারি করতে পারে। তাদের একটি শক্তিশালী নৌবন্দর এবং ঘাঁটি রয়েছে এই জায়গায়, যেখান থেকে ইসরায়েলের নৌবাহিনী তাদের যুদ্ধ জাহাজ এবং সাবমেরিনগুলো দিয়ে প্রতিবেশী দেশগুলোকে ভয়ও দেখিয়ে থাকে। ইসরায়েলের জন্য এই ইলাত বন্দর একটি গুরুত্বপূর্ণ সমুদ্র পথ বটে। বিশেষ করে এশিয়া, আফ্রিকা এবং ওশেনিয়া দেশগুলো থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানির জন্য ভূমধ্যসাগরের বন্দরের বিপরীতে এগুলো কিন্তু খুবই সুবিধা দেয় এবং ইসরায়েলের মূল ভূখণ্ডের সঙ্গে বিভিন্ন ধরনের অবকাঠামোগত যে যোগাযোগ রয়েছে পণ্য আনা নেওয়ার, সেটাও তারা নিশ্চিত করে। তেল, খনিজ সম্পদ, অন্যান্য কাঁচামাল, ইসরায়েলের অর্থনীতিতে যেটা গুরুত্বপূর্ণ উপাদান, সেগুলো কিন্তু চীন থেকে এবং এশিয়ার দেশ থেকে এই বন্দর দিয়েই নিয়ে যাওয়া হয়। এছাড়াও এই ইলাত শহর ভৌগোলিক দিক থেকেও খুবই সুন্দর একটা জায়গা। ইসরায়েল বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে পর্যটন কেন্দ্র তৈরি করার জন্য। 2023 সালের হিসাব বলছে ইসরায়েল শুধু এই ইলাত নগরী থেকে $5 বিলিয়ন আয় করেছে পর্যটন শিল্প থেকে। এই বন্দর নগরী এবং বন্দরের উপর সরাসরি ইসরায়েলের হাজার হাজার মানুষ নির্ভরশীল। সুতরাং ইসরায়েলকে যদি কেউ কুপকাত করতে চায় বা ইসরায়েলকে কোণঠাসা করতে চায়, তাহলে এই বন্দরে আক্রমণ করাটা আবশ্যক একটা বিষয়, জরুরি বিষয়। এই বন্দরটিতে আক্রমণ করে এটাকে স্থবির করে দিতে হবে। এই বন্দরটি যাতে কাজ না করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। আর যদি এমনটা করা যায়, ইসরায়েল ক্যান নট সার্ভাইভ। ইসরায়েল কিন্তু সার্ভাইভ করতে পারবে না। তাদের অর্থনীতিটা সংকিত হয়ে আসবে এবং তাদের আপোষ করতেই হবে। আর অবশেষে বিভিন্ন জায়গায় আক্রমণের অংশ হিসাবে হুতিরা তাদের হাইপারসনিক মিসাইলের যে সক্ষমতা রয়েছে সেটা দিয়ে ইসরায়েলের কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইলাত বন্দর এবং ইলাতের ভেতর ইসরায়েলি নৌবাহিনীর যে ঘাঁটি রয়েছে, দুইটাকে আলাদা আলাদাভাবে টার্গেট করে মিসাইল হামলা করেছে। গতকাল রাতের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসরায়েলের এই বন্দর নগরীতে 4টি মিসাইল হামলা হয়েছে এমনটা খবর পাওয়া যাচ্ছে। এবং এই হামলার কারণে ইসরায়েল তাদের নৌ ঘাঁটির ভেতর যত ধরনের যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন ছিল সবাইকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। কোনো হাইপারসনিক মিসাইল প্রতিহত করা যাবে না। সেটা যদি হিট করে বসে, তাহলে ইসরায়েলের যুদ্ধ জাহাজ এবং সাবমেরিনের ক্ষতি হয়ে যাবে। যার জন্য কিন্তু সাবমেরিন এবং যুদ্ধ জাহাজ উভয়কেই এই বন্দর নগরী দ্রুত ছাড়ার নির্দেশ দিয়েছে। এছাড়াও এই বন্দরের যত কার্যক্রম রয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। যদিও পশ্চিমা বিশ্বের সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেটটি সম্পূর্ণভাবে এড়িয়ে গেছে, তারা এই খবর প্রকাশই করেনি। তারা কিন্তু সম্পূর্ণভাবে এটাকে পাশ কাটিয়ে গেছে। তবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি এটাকে গুরুত্ব সহকারে প্রকাশ করেছে যে ইসরায়েলের ইলাত শহরের ভেতর ড্রোন, মিসাইল এবং ক্রুজ মিসাইল এই সকল কিছু দিয়ে হামলাটা হয়েছে। দেখুন, টেকনিকটা হলো, যখন আপনি ড্রোন দিয়ে আক্রমণ করবেন, এই ইলাতের ভেতর যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলো সেই ড্রোনগুলোকে প্রতিরোধ করার জন্য ব্যস্ত হয়ে যাবে। আর ঠিক এমতো অবস্থায় ক্রুজ মিসাইলগুলো আসবে, যেগুলোর গতি এর থেকেও আর একটু বেশি, ড্রোন থেকে আর একটু বেশি, সেগুলো প্রতিহতে তারপর ব্যস্ত হয়ে যাবে। আর ঠিক এমতো অবস্থায় হাইপারসনিক মিসাইলগুলো একেবারে নির্বিঘ্নে হিট করবে। এটি হলো পরিকল্পনা। এই পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। নজিরবিহীনভাবে অবাক করার বিষয় হলো, ইসরায়েল কিন্তু এইবার এই হামলার হিট করার বিষয়টা স্বীকার করেছে। কারণ এর পূর্বে ইসরায়েল বারবার দাবি করত যে হুতিরা হামলা করেছে, তবে আমরা হাইপারসনিক মিসাইল আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিরোধ করে ফেলেছি, প্রতিহত করে ফেলেছি। ইন্টারন্যাশনাল বাজারে এই ঘটনাকে কেন্দ্র করে এবং ইসরায়েলের স্টেটমেন্টকে কেন্দ্র করে হাসাহাসি তৈরি হয়ে গেছে। মানুষ টিটকারি করছে, বিশেষজ্ঞরা, যে ইসরায়েলের দাবি এটা কি মানা যায়? হাইপারসনিক মিসাইল প্রতিরোধের সক্ষমতা তাদের কাছে নেই, তাহলে কি করে প্রতিরোধ করবে? যখন আন্তর্জাতিক বাজারে এটার খাচ্ছে না,
এখন ইসরায়েল নতুন পন্থায় স্টেটমেন্ট দিচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন খোদ ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের সংবাদ। তারা বলছে যে দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো হুতিদের ছোড়া যে মিসাইল রয়েছে সেটা ইলাতের ভেতর আক্রমণ করেছে, তবে টার্গেটে হিট করতে পারেনি। আমাদের যে নেভাল বেস রয়েছে, এই নেভাল বেসের পাশে যে ফুটবলের মাঠ রয়েছে, নেভিরা ফুটবল খেলে, সেই ফুটবলের মাঠে গিয়ে আঘাত করেছে, এমনটা বলেছে ইসরায়েল। যাই হোক, এখন তো স্বীকার করেছে যে প্রতিহত করতে পারেনি, এটা হিট করেছে, মাঠে করেছে। আর কয়েকদিন যেতে দেন, সরাসরি স্বীকারই করবে যে এটা হিট করেছে, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কোনো সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি। ফুটবল মাঠের ভেতর হিট করেছে মিসাইল, কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আর এরপরও ইসরায়েল আবার ঘোষণা দিচ্ছে যে আমরা নেভাল বেজে থাকা যে সাবমেরিন এবং যুদ্ধজাহাজ রয়েছে তাদের সরে যেতে বলেছি নিরাপদ দূরত্ব স্থানে। এছাড়াও যে পোর্ট রয়েছে সেটা সম্পূর্ণভাবে বন্ধ, লেআউট ঘোষণা করা হয়েছে, কিছুদিন বন্ধ থাকবে। এখন ক্ষয়ক্ষতি না হলে এগুলোর কি দরকার? আপনাকে কেউ আক্রমণ করলো, আপনার কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি, তাহলে গুরুত্বপূর্ণ এই বন্দর ব্যবস্থা আপনি কেন বন্ধ করে রাখবেন? কেন বন্ধ করে রাখলেন? দেখুন, আমি আমার পূর্বের ভিডিওতেও বলেছি, এখনো বলছি যে হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে যে হামলাগুলো করছে, এই হামলাগুলো কতটুকু সফল বা কতটুকু ক্ষতিগ্রস্ত করতে পেরেছে ইসরায়েলকে, এটা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র স্বীকার না করলেও এর সম্পূর্ণ বিষয়টা আমরা বুঝতে পারবো যুক্তরাষ্ট্রের পাল্টা হামলার প্রতিক্রিয়ার মাধ্যমে। হুতিদের হামলায় যত শক্তিশালীভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে, তত শক্তিশালীভাবে পাল্টা প্রতিক্রিয়া দেখাবে, এটাই হলো বাস্তবতা। আর অনেকটা শক্তিশালীভাবেই কিন্তু যুক্তরাষ্ট্র এবার প্রতিক্রিয়া দেখিয়েছে। নজিরবিহীনভাবে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দর হামলার কারণে বন্ধ হয়ে যাওয়া, এরপর ইলাদ যেই নৌবন্দর রয়েছে সেটা বন্ধ হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ইয়েমেনের যে প্রধান বিমানবন্দর রয়েছে সেখানে শক্তিশালী হামলা করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রেক্ষাপটে বাংলাদেশের সংবাদ মাধ্যমও গুরুত্বপূর্ণভাবে এই খবর প্রকাশ করেছে। রাতে যখন আমি এই ভিডিওটি রেকর্ড করছি তখনও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে যেমনটা জানা যাচ্ছে যে হামলা অব্যাহত রয়েছে, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রেখেছে এই বিমানবন্দর এবং বিভিন্ন স্থাপনায়। ইয়েমেনের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই হামলায় শেষ পর্যন্ত, মানে এই গত কয়েকদিনের হামলায় শেষ পর্যন্ত 53 জন ইয়েমেনের যে বেসামরিক নাগরিক রয়েছেন তারা নিহত হয়েছেন। তারপরও কিন্তু এত আত্মত্যাগ করার পরও ইয়েমেনের হুতিরা ঘোষণা দিয়েছে প্যালেস্টাইনের মানুষ এবং গাজা উপত্যকার মানুষের প্রতি তাদের যে সংহতি এবং তাদের পাশে দাঁড়ানোর যে প্রত্যয় এবং প্রতিজ্ঞা, সেখান থেকে তারা সরে আসবে না। যত হামলা হোক তার পাল্টা প্রতিরোধ তারা গড়ার চেষ্টা করবে, পাল্টা হামলা করবে, কোনোভাবেই তারা তাদের যে লক্ষ্য রয়েছে সেখান থেকে সরে আসবে না, শেষ নিঃশ্বাস পর্যন্ত প্যালেস্টাইনের মানুষের পক্ষে থাকবে, তারা ঘোষণা দিয়েছে। দেখুন, হুতিদের ইমানের যে শক্তি এবং তাদের যে তাকওয়া, তার ধারের কাছেও বাংলাদেশের আমাদের কেউ আছে বলে সন্দেহ রয়েছে। দেখুন, আমাদের দেশে কিছু কিছু হেলিকপ্টার বক্তা আছে যারা কিন্তু হুতিদের নিয়ে প্রচুর সমালোচনা করে এবং নানান ধরনের কথা বলে। দেখুন, বাস্তবিক অর্থে হুতিরা যে আত্মত্যাগ করেছে তারা নিজেরা কখনোই এই আত্মত্যাগ করতে পারবে না। নিজের জীবনকে উৎসর্গ করা, তাও আবার এমন মানুষের জন্য যাদের সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, চিনি না জানি না, সেই জিনিস বাদই দেন। যদি আপনি বাংলাদেশের ভেতর ইসলামিক নেতৃত্বের বিষয়ে যদি প্রশ্ন তোলেন, তারা ছাড় দেবে না। তারা কিন্তু একে অন্যের সঙ্গে সর্বোচ্চ মারামারিও করে ফেলতে পারে শুধুমাত্র নেতৃত্বের জন্য। এই জায়গায় একসঙ্গে আত্মত্যাগের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার জন্য একজন যে খলিফা হিসাবে তারা নির্বাচন করবে, যে যাক আপনি খলিফা হন, সেই সিদ্ধান্তও বাংলাদেশের ইসলামিক দলগুলো নিতে পারবে না। এটাই হলো বাস্তবতা। বড় ধরনের আত্মত্যাগ ছাড়া কখনো বড় কিছু অর্জন করা যায় না এবং প্রতিষ্ঠাও করা যায় না, এটাই হলো চরম সত্য কথা। তো বন্ধুরা, সার্বিক বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।